আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বহুদিন ধরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে যে পর্দার আড়ালে বৈশ্বিক পরাশক্তিগুলোর নানা খেলা চলে সেটি এখন ওপেন সিক্রেট। স্পষ্ট করে বললে এই পরাশক্তিগুলোর মধ্যে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রই বেশি খেলাধুলা করে। হঠাৎ করে বিশ্ব রাজনীতির ক্ষমতার ভরকেন্দ্র যখন পশ্চিম থেকে ক্রমশ প্রাচ্যের দিকে সরে আসছে, তখন এই অঞ্চলের প্রতিটি রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ বৈশ্বিক প্রভাব তৈরি করছে। ঘুরে যেতে শুরু করেছে দক্ষিণ এশিয়া সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির মোড়। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এক ধরনের অলিখিত পরাজয় মেনে নেয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার পট পরিবর্তনের পর দেশটির তিন দিকের সীমান্ত রাজ্যগুলোতে ভারতের ক্ষমতাসীন বিজেপির ব্যাপক জয় এবং তা নিয়ে বাংলাদেশের সীমান্তে পুশিন সংখ্যা বেড়ে যাওয়া, মিয়ানমারের দুর্লভ খনিজে ভাগ বসানোর মার্কিনীদের স্বপ্ন ফিকে হতে শুরু করা, এমনকি নেপালের মতো ছোট দেশের প্রধানমন্ত্রীও ট্রাম্পের দুধ কোরকে ফিরিয়ে দেওয়ার পর এই অঞ্চলের প্রভাব নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ট্রাম্পকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে এর মধ্যে আঞ্চলিক প্রভাব বলয়কে কেন্দ্র করে বাংলাদেশকে ঘিরে দেশটির নির্বাচনের পর থেকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের মতভেদ তৈরি হয়েছে, যা বিগত দশকগুলোতে দেখা যায়নি। অথচ ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সময়কার অপরিহার্য অংশীদার ছিল ভারত। কিন্তু সম্প্রতি নেপালের কাছ থেকে অপমান হজম করার পর আর মিয়ানমারের দুর্লভ খনিজের আশায় যুক্তরাষ্ট্র এখন নতুন করে বোঝাপড়াতে যেতে চাইছে ভারতের সাথে। সে লক্ষ্যে চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চলতি মাসে ট্রাম্পের বিশ্বস্ত বেশ কয়েকজন দূত আর কর্মকর্তা দফায় দফায় ভারত সফরে যাচ্ছেন, এমন তথ্য পোস্ট দিয়ে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রাম্পের বন্ধু সার্জিও গোর। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা এসব বৈঠকের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন অনেক চমক দেখা যেতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রথাগত ধারায় কূটনীতিকের বাইরে গিয়ে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন তার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার সার্জিও গোরকে। গোর শুধু ভারতের রাষ্ট্রদূত হিসেবে নয়, দক্ষিণ ও মধ্য এশিয়ার ট্রাম্পের বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব ঠেকানোর যে মার্কিন লক্ষ্য, তার দূত হিসেবে 30 এপ্রিল 4 দিনের সফরে নেপালে যান সার্জিও গোর। শেষ সফরে তিনি নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিচান্নে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এবং অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ভাগেলের সাথে বৈঠক করেন। এই সফরকে গোর হাইলি প্রোডাক্টিভ বললেও নেপালের একাধিক গণমাধ্যমের খবর হলো দেশটির প্রধানমন্ত্রী বালেন শাহ ট্রাম্পের দূত সার্জিও গোরের সাথে বৈঠক করতে রাজি হননি। দক্ষিণ ও মধ্য এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান ফরেন পলিসিতে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রী শুধুমাত্র রাষ্ট্রপ্রধান বা সমপর্যায়ের মন্ত্রীদের সাথে বৈঠক করবেন, কোনো রাষ্ট্রদূত বা দূতের সাথে নয়। দ্য কাঠমান্ডু পোস্টের মতো নেপালের প্রথম সারির গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বালেন শাহের এই দেখা না করার পেছনে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে দূরত্ব তৈরি হয়েছে তার হাত থাকতে পারে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বলয় ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছিল ভারত তাদের সবচেয়ে বড় অপরিহার্য অংশীদার। এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষার জন্য অস্ট্রেলিয়া, ভারত আর জাপানকে নিয়ে ইউএস গঠন করেছে কোয়াড, যেখানে ভারতই তার আসল শক্তি। প্রশ্ন হলো, সেই ভারতের সাথে কি নিয়ে মার্কিন পররাষ্ট্রের দূরত্ব তৈরি হলো বা হতে পারে? কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে ভারত ও মার্কিনদের মধ্যে দূরত্বের জন্য দুটো ইস্যু তৈরি হয়েছে। এক হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, আর দ্বিতীয় হলো মিয়ানমার রেয়ার আর্থ বা দুর্লভ খনিজ ম্যাটেরিয়ালস
যেটি যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র চীনের দখল মুক্ত করতে চায়। পুরোপুরি দখল মুক্ত না করতে পারলেও অন্ততপক্ষে ভাগ চায়। বাংলাদেশের 24শে আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আঞ্চলিক রাজনীতিতে ভারত কৌশলগত দিক থেকে পিছিয়ে পড়ে। ইউনূসের আমলে দেশ দুটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা গিয়েছিল বাংলাদেশে বিএনপি ক্ষমতার মসনদে বসার আগে থেকেই। অনেকেই নতুন দিগন্তের সূচনাও দেখে ফেলেছিলেন। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রথম ভারত সফরেও সেই শুভ লক্ষণ দেখা গিয়েছিল। কিন্তু ভারতের বিধানসভা নির্বাচনের ভোটের ফল সবকিছু যেন রাতারাতি পাল্টে দিয়েছে। বাংলাদেশকে ঘিরে ভারতের যতগুলো সীমান্ত এলাকা আছে তার সবগুলোতে এখন ক্ষমতাসীন বিজেপির জয় জয়কার। ভোটের ফল ঘোষণার পর থেকে প্রথমে ঢাকার সীমান্তে পুশিন সমস্যা এবং পরে তিস্তা ইস্যু নিয়ে বেশ অস্বস্তি দেখা দেয়। খলিলুর রহমান 1 মাসের মধ্যে 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভারতকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে ফেলেন। সাথে যোগ করেন, তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকলে চলবে না। এসব কথা আবার বলেছেন ঠিক চীনে যাওয়ার আগে। সীমান্তে পুশিন নিয়ে যে আশঙ্কা সেটি বিজেপি সরকার গঠনের সাথে সাথে যেন বাস্তবে রূপ নিচ্ছে। 9 মে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেন। তার আগের দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোরেছড়া সীমান্ত দিয়ে 10 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে বিএসএফ। 9 মে পরিচয় যাচাই করে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ সদস্যের ছোড়া গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। মাইকিং এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়, প্রতিদিন বিকাল 5টার পর সীমান্তের 150 গজ এলাকা কিংবা শূন্য লাইনের ভিতরে প্রবেশ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে কাজ করা কিংবা গবাদি পশু চড়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। পশ্চিমবঙ্গে বিজেপির এত বড় বিজয় আন্তর্জাতিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এবং ফরেন পলিসি ম্যাগাজিনের দক্ষিণ এশিয়া বিষয়ক কলামিস্ট মাইকেল কুগেলম্যানের সাউথ এশিয়া ব্রিফ শীর্ষক প্রতিবেদন বিখ্যাত ফরেন পলিসিতে ছাপা হয় গত 6 মে। ওই প্রতিবেদনে কুগেলম্যান বলেছেন, ভারতের 4 রাজ্যের সাম্প্রতিক বিজয়ের ফল সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিজেপির এই পুনরুত্থান যেমন ভারতের জাতীয় রাজনীতি তাদের আধিপত্য নিশ্চিত করেছে, তেমনি প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং সম্ভবত আরো কঠোর অধ্যায়ের সূচনা করছে। কুগেলম্যান খুব পরিষ্কার করে লিখেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই বিজয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে এক ধরনের সমঝোতা ছিল, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং তিস্তা ইস্যুতে চীনের সাথে আলোচনার পরও যুক্তরাষ্ট্রের মৌনতার কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও কুয়েতের বিরোধিতার কারণে এক ধরনের অলিখিত পরাজয় নিয়ে পিছু হটে ট্রাম্প বাহিনী। অথচ এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি থাকা পাকিস্তানের উপরে ভরসা করেছিল ট্রাম্প। এটি নিয়ে ভারত সরকারের শীর্ষ মহলে অস্বস্তি আছে। এই যুদ্ধের আগে থেকে অনেক দিন ধরে দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় মাথা ব্যথার কারণ ছিল রেয়ার আর্থ এলিমেন্ট বা দুর্লভ খনিজ। এই খনিজের বিশাল ভান্ডারকে কেন্দ্র করে মিয়ানমার এখন দক্ষিণ এশিয়ার নতুন ইরান হিসেবে আবির্ভূত হওয়ার পথে। মিয়ানমার উত্তরের গহীন অরণ্য এবং পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এই সম্পদ এখন কেবল চীন বা ভারতের মাথা ব্যথার কারণ নয়, বরং ওয়াশিংটনের জন্য এটি একটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।
21 শতকের বৈশ্বিক প্রতিযোগিতার মূল হাতিয়ার হলো প্রযুক্তি, আর প্রযুক্তিকে সচল রাখে রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ ধাতু। রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণীর ল্যান্থানাইডের সঙ্গে স্কান্ডিনিয়াম ও ইট্রিয়াম মিলিয়ে মোট 17টি উপাদানকে বলা হয় বিরল খনিজ। প্রায় একই খনিজ ভূমিতে পাশাপাশি থাকে, আলাদা করতে হয় সূক্ষ্ম রসায়ন কারিগরি দিয়ে। বলা হয় 17টি ধাতুর এই গ্রুপ ছাড়া আধুনিক অর্থনীতি কার্যত অচল হয়ে যাবে। কেন? কারণ এই ধাতু ছাড়া আধুনিক যুদ্ধ বিমান থেকে সমরাস্ত্র কিংবা স্মার্টফোন কোনোটাই তৈরি করা যাবে না। ফাইটার জেট, সাবমেরিন, সেন্সর, রাডার, নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানির পরিকাঠামো, স্মার্টফোনের ক্ষুদ্র স্পিকার, বৈদ্যুতিক গাড়ির শক্তিশালী মোটর, লিথিয়াম আয়রন ব্যাটারি, উইন্ড টারবাইনের জেনারেটর, সবখানে এগুলো লাগে। বিশেষ করে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে এই উপাদানগুলোর ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো এগুলোকে কৌশলগত উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। টেসলা, বিএমডব্লিউ, টয়োটা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ইভি নির্মাতা প্রতিষ্ঠানই এই উপাদানের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা গোল্ডম্যান স্যাক্স গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চের সাম্প্রতিক তথ্য বলছে, বিশ্বের মোট বিরল খনিজ মজুদের 20% বেশি আছে দক্ষিণ পূর্ব এশিয়ার মাটিতে। চীন একাই বিশ্ব মজুদের 49% এবং খননের প্রায় 69% নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রসেসিং বা পরিশোধনের হিসাবে ধরা হলে সাপ্লাই চেনের 90% নিয়ন্ত্রণ করে চীন। এই বিরল খনিজ বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মিয়ানমার এই দুষ্প্রাপ্য খনিজ সম্পদের ভান্ডার। মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যের চিপোয়ে পাংওয়া খনি অঞ্চলে রয়েছে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ হেভি রেয়ার আর্থ মজুদ। 2024 সালে এটি দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা কেআইএ। বর্তমানে এই খনিজের 90 থেকে 95% রয়েছে চীনের নিয়ন্ত্রণে। এছাড়া বৈশ্বিক চুম্বক উৎপাদনের প্রায় পুরোটা বেইজিং এর দখলে। এর ফলে যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপ ও ভারত চীনের উপর অত্যাধিক নির্ভরশীল। চীন শুধু রপ্তানি নয়, বরং রপ্তানির শর্ত ব্যবহার করছে কূটনৈতিক অস্ত্র হিসেবে। 2025 সালের এপ্রিল মাসে তারা হঠাৎ করে বিরল খনিজ ও চুম্বক রপ্তানি বন্ধ করে দিলে ভারতের বৈদ্যুতিক গাড়ি ও প্রতিরক্ষা শিল্পে তাৎক্ষণিক সংকট দেখা দেয়। কিন্তু সম্প্রতি ভারত এই রেয়ার আর্থের ক্ষেত্রে বেশ সাফল্য পেয়েছে। একদিকে জান্তা সরকার, আর একদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে তারা ম্যানেজ করতে পেরেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে মিয়ানমারের এসব রেয়ার আর্থের খনিগুলোর মাইনিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য বিনিয়োগ করতে, যাতে করে খনিগুলো উৎপাদনকে ব্যাপকভাবে বাড়াতে পারে এবং একই সাথে মার্কিন কৌশলগত সরবরাহে সাহায্য করতে পারে। কিন্তু এটি ভাবা যত সহজ, করা ততটাই কঠিন। কারণ সমস্যা দানা বাঁধছে মিয়ানমারের খনিগুলোর দায়িত্বে থাকা চীনপন্থী বিদ্রোহী গ্রুপগুলোর জন্য। কাচিনে রয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা কেআইএ, যারা অস্ত্র ও টাকা পয়সা পায় চীন থেকে। ফলে কাচিনের রেয়ার আর্থের যতগুলো খনি আছে সবগুলো থেকে নামমাত্র মূল্যে সম্পদ কিনে নেয় চীন। যেমন 2023 সালে কাচিন থেকে 40,000 টন রেয়ার আর্থ নিয়েছে চীন। গত 2 দশকে মিয়ানমারের প্রতি মার্কিন নীতি কোনো প্রভাব ফেলতে পারেনি। এমনকি মিয়ানমারের জাতিগত বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি সহ নানা অপকর্মে জড়িত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামরিক কর্মকর্তাদের উপরও প্রভাব বিস্তার করতে পারেনি আমেরিকা। আবার ট্রাম্প প্রশাসন ব্রেভ বার্মা অ্যাক্ট করেও কোনো ফল পায়নি। শেষমেশ জান্তা সরকারের ঘনিষ্ঠ কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েও খুব একটা কাজ হচ্ছে না। বাংলাদেশি ইউনূস সরকারকে সমর্থন দিয়ে রাখাইন করিডোরের মাধ্যমে আরাকান আর্মিকে সাহায্য করার চেষ্টা করেছিল। সেই চেষ্টাও বিফলে গেছে। উল্টো আরাকান আর্মি এখন পিছু হটেছে। দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একের পর এক পিছিয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অঞ্চলের সাফল্য বলতে শুধু ইউনূসের মাধ্যমে চাপিয়ে দেয়া বাংলাদেশের সাথে একপক্ষীয় বাণিজ্য চুক্তি, 14টি বোয়িং বিমান আর কয়েক লাখ টন গম বেচতে পারাই আপাতত এই অঞ্চলে মার্কিন সাফল্য।
কূটনৈতিক সূত্রগুলো বলছে মিয়ানমারের রিয়ার আর্থের মতো পুরাতন সমস্যার সাথে পশ্চিমবঙ্গে বিজেপির জেতা আর নেপাল থেকে ট্রাম্পের দূত গোয়ের খালি হাতে ফেরা ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র দপ্তরকে ভাবিয়ে তুলেছে, যে কারণে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের পুরাতন মিত্রকে ফিরে পেতে মরিয়া। নেপাল থেকে খালি হাতে ফিরে ট্রাম্পের দূত সার্জিও গোর পোস্ট দিয়ে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্বিপক্ষীয় আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন। রুবিও 24 থেকে 26 মে 3 দিনের সফরে দিল্লিতে যাবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার বৈঠকের সূচি চূড়ান্ত হয়েছে। একই সময় তিনি কোয়াডের সম্মেলনেও যোগ দিবেন। দর্শক, গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রুবিওর এটাই প্রথম ভারত সফর। মিস্টার রুবিওর সফরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার 250 বছর উদযাপনের জন্য 24 মে দিল্লিতে একটি পাবলিক রিসেপশন অনুষ্ঠান করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত গোর এক পোস্টে বলেন, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্বকে যুক্তরাষ্ট্র গভীরভাবে মূল্যায়ন করে এবং আরো শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পেরে উচ্ছ্বসিত। তিনি মার্কো রুবিওর উদ্দেশ্যে লেখেন, শীঘ্রই দেখা হবে মিস্টার সেক্রেটারি। আবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে বৈঠকের পর আরেকটি পোস্টে গোর আরো ঘোষণা করেন, সামনের মাসগুলোতে বেশ কয়েকজন মার্কিন গভর্নর ভারত সফরে আসছেন। চলবে টানা দফায় দফায় বৈঠক। কূটনৈতিক সূত্রগুলো বলছে এসব বৈঠকের পর ট্রাম্পের ভারত সফর নিয়ে ঘোষণা আসতে পারে। বিশেষ করে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূতদের ভোট ব্যাংক দখল করতে ভারত সফরে আসতে পারেন। তবে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের এই ইউটার্নে ভারতেরও পর্দার আড়ালে বেশ কিছু শর্ত আছে, যার একটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও দেশটির চীন এবং পাকিস্তানের সাথে সখ্যতা। এই বিষয়গুলো নিয়ে রুবিওর সাথে বৈঠকে আলোচনা হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে কূটনৈতিক একাধিক সূত্র থেকে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। প্রীতি ও শুভেচ্ছা রইল। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার কার্যক্রম চালাচ্ছে সেটি আসলে এমন একটি সরকার যেই সরকারটি বিরোধী দলের সাথে ভেতরে ভেতরে আতাত করে রাষ্ট্র পরিচালনা করে। তো বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে, রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করবে, এটা তো ভালো জিনিস, এটা খারাপের কিছু না। কিন্তু এখানে আসলে এই ভালোটার মূল কথা হচ্ছে সরকারের সাথে তাদের মূল কানেকশনটা হচ্ছে যে তোমরা মুক্তিযুদ্ধের ধ্বজাটা ধরে রাখো কয়েকজন মিলে, আর যিনি প্রধান নেতা সংসদের তিনি ভেতরে ভেতরে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে একটা ঐক্য গড়ে তুলেছে। তার ঐক্য গড়ে তোলার পেছনে তার একটা পরিকল্পনা আছে। তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আপনারা অনেকেই প্ল্যানটি জানেন না। সেই প্ল্যানটি কিন্তু তিনি সংসদে এসে দেখিয়ে দিয়েছেন। প্ল্যানটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে অফিসিয়ালি অর্থাৎ পার্লামেন্টের প্রসিডিং এর ভেতর দিয়ে তিনি তাদের কার্যক্রমটিকে নিষিদ্ধ রেখেছেন। তার মানে যে ডক্টর ইউনূসের সময়ে যেইভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের শক্তি, অসাম্প্রদায়িক চেতনার শক্তি, সংখ্যালঘুদের শক্তি এবং সাংস্কৃতিক সেবীদের শক্তি, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের শক্তি, সেই শক্তিটাকে কোনো না কোনো ভাবে দাবিয়ে রাখতে হবে। দাবিয়ে রেখে ৭১ বিরোধীদেরকে দিয়ে নতুন একটি ন্যারেটিভ তৈরি করে এই দেশটিকে ভিন্ন খাতে পরিচালিত করার একটি ষড়যন্ত্র। তার এই প্ল্যানটি অন্য কেউ বুঝুক বা না বুঝুক, আওয়ামী লীগের মানুষ কিন্তু এতদিনে বুঝে গেছে। এখন বিষয়টা হচ্ছে সামনে একটি নির্বাচন আছে। নির্বাচনটি কি? নির্বাচনটি হচ্ছে যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এই সিটি কর্পোরেশনের নির্বাচনটি খুব সহসাই হবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু যদিও হয় সেই ক্ষেত্রে তারা অলরেডি
সিদ্ধান্ত নিয়েছে বলে শুনেছি যে একটি জামাতকে উপহার হিসেবে দিবে আর একটি তারা নেবে। এখন উত্তর না দক্ষিণ সেটা নিয়ে একটু সমস্যা চলছে, কে উত্তর নেবে আর কে দক্ষিণ নেবে, এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যুটি হচ্ছে যদি নির্বাচন হয় আর আওয়ামী লীগ যদি নির্বাচনে রাজনীতি করার সুযোগ না পায়, তাহলে কিন্তু এবার বিএনপি সবচেয়ে বড় লেসনটা পাবে। কারণ এই 26 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচনটি হয়, স্বাধীনতার সপক্ষের মানুষ যারা সরাসরি আওয়ামী লীগের সাথে যুক্ত নয়, কিন্তু অসংখ্যবার নির্বাচনে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, অর্থাৎ জন্মবধি বাংলাদেশের জন্মের পর থেকে তারা আওয়ামী লীগের ভোটার ছিল। কিন্তু এইবার তারা নুরুল কবির যেমনটা বলেছিলেন, নাকে কাপড় দিয়ে তারা ধানের শীষে ভোট দিয়েছিল। সেই ভোটের পর তাদের নাকে কাপড় দেওয়া, যে গন্ধের ভয়ে তারা নাকে কাপড়টি দিয়েছিলেন, সেই গন্ধটি আরো দুর্গন্ধ আকারে প্রচার পেয়েছে। এখন তারা এবার কিন্তু আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, আওয়ামী লীগ যদি থাকে, সত্যিকারের নির্বাচন হয়, বিএনপি জিততে পারে, আওয়ামী লীগও জিততে পারে, কিন্তু জামাত জিতার কোনো সম্ভাবনা নেই। কারণ ঢাকা শহর জেলে, কামার, কুমার, মুচি, গার্মেন্টস কর্মী, শ্রমিক, নানান শ্রেণী পেশার লোক, ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল, কলেজ, মাদ্রাসা সব মিলিয়ে 12 রকমের মানুষ বসবাস করে এই ঢাকা শহরে। এই 12 রকমের মানুষের মধ্যে যারা সংস্কৃতি কর্মী, যারা বুদ্ধিজীবী, তারা সমাজসেবী, অসাম্প্রদায়িক চেতনার যারা ধারক এবং বাহক, তারা কিন্তু জামাতকে বিশ্বাসও করে না, ভোটও দেয় না। কারণ জামাত হলো জন্ম মুনাফিক। এদের যদি ইতিহাসটা আপনি কেটে দেখেন, তাহলে মুনাফিকই আপনি দেখবেন। এখন বিষয়টা হচ্ছে এই যে তারেক রহমান তিনি যা করেছেন, যে পার্লামেন্টে যদি এই নির্বাচনের আগে, অর্থাৎ সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে যদি আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষিদ্ধ করে যে বিলটি তিনি সংসদে পাশ করিয়ে দিয়েছিলেন, এটি তারেক জিয়ার নিজের বিল নয়। এই বিলটি করেছিলেন অর্ডিন্যান্স আকারে প্রেসিডেন্টকে দিয়ে, কখন? যখন ডক্টর ইউনূসের অবৈধ সরকার ছিল। পরবর্তীতে তারেক রহমান সেটি তার পার্লামেন্টে পাশ করিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি এইরকম ভাবে রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে আওয়ামী লীগের লোক বিএনপির প্রতি বিশ্বাস রাখবে, এটা আর ভাববার কোনো কারণ নেই। তারেক রহমানের প্রতি আস্থা রাখবে, এটা ভাববার কোনো কারণ নেই। এবং এর ফলশ্রুতিটা ডেঞ্জারাস রকমের বিএনপি টের পাবে যদি নির্বাচন হয়। আর নির্বাচন না হয়ে যদি তারা সিলেক্ট করে নেয় আমি আর মামু, আমরা আর মামুরা, মামুদেরকে একটা দিলে উত্তর বা দক্ষিণ, আর ওনারা উত্তর বা দক্ষিণ একটা রাখলেন, সেটা আলাদা কথা। কিন্তু যদি নির্বাচন হয়, যেই আন্দোলনটি হয়েছিল 24-এর গণ আন্দোলন আমরা শুনি, সেই আন্দোলনটির ভিত্তি যদি গণতন্ত্র হয়, সেই আন্দোলনটির ভিত্তি যদি সামাজিক মর্যাদাবোধ হয়, মূল্যবোধ হয়, সেই আন্দোলনটির ভিত্তি যদি বাংলাদেশের জনগণ হয়, তাহলে নির্বাচনটি তো জনভিত্তিক হওয়া উচিত ছিল, থাকবে। সেই ক্ষেত্রে তারেক রহমানের জন্য অশনি সংকেত, হয় তিনি উইথড্র করবেন আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, আর তা না হলে তিনি সমুদ্রের গর্জন শুনবেন। আপনারা জানেন সাম্প্রতিক এই মে মাসের 13 এবং 14 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। প্রতি বছরই বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়। সেই নির্বাচনে যেই কোনো ব্যক্তি নির্বাচনে দাঁড়াতে পারে। সেইখানে আওয়ামী লীগ বা বিএনপির কোনো প্রতীক নিয়ে দলীয়ভাবে কোনো নির্বাচন হয়নি, কখনো হয় না, হয়নি, এবারও হচ্ছে না। কিন্তু যেই সব মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে, অর্থাৎ কোনোদিন তারা আওয়ামী লীগ করেছে বা আওয়ামী মনা ছিল, তাদেরকে এবার নির্বাচনে সমস্ত মনোনয়নগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে। যেটা নিয়ে আমি একটি সংবাদ সম্মেলনও করেছিলাম লন্ডনে 29শে মে
এপ্রিলে। এখন আমাদের মূল কথা হচ্ছে, যদি একটি বিচারাঙ্গন সেখানেই যদি মানুষ তার অধিকার না পায়, তাহলে এই বিচার বিভাগ, এই যে বিচার সুপ্রিম কোর্ট সারা দেশের মানুষকে জাস্টিস দিবে কি করে? যারা আপনারা জানেন বেঞ্চ এবং বার, এই দুইটি প্রতিষ্ঠান, বার হচ্ছে লয়ারদের বার আর বেঞ্চ হচ্ছে জাস্টিসদের জাজদের বার, যেখানে জাজরা বসে। তো এই জাজদের মধ্যে এবং এই লয়ারদের মধ্যে সেতু বন্ধনের ভিতর দিয়েই কিন্তু একটি বিচার ব্যবস্থা ত্বরান্বিত হয়, সুষ্ঠু হয় এবং জনবান্ধব হয় এবং গ্রহণযোগ্য হয়। সেই জন্য এই বার এবং বেঞ্চের কোঅপারেশন খুবই জরুরি। এখানে এই সুপ্রিম কোর্ট বারে এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোনো একটি রিটও করলো না, কারণ এটি তো একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের, আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যেই কোনো ঘটনা, মানে আইনের সাথে সম্পৃক্ত, কারো অধিকারের সাথে সম্পৃক্ত, মৌলিক মানবাধিকারের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা যদি বাংলাদেশে ঘটে, সেটা কোনো ব্যক্তি উদ্যোগ না নিলেও জনস্বার্থে সুপ্রিম কোর্ট সুমোটো দিতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সেই ক্ষমতা রয়েছে। কিন্তু সেই ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখন পর্যন্ত কোনো সুমোটো আমরা দেখিনি। কেন দেখিনি? কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট যে স্বাধীন আমরা বলি, এই স্বাধীনতার নজির, এটা হচ্ছে এই স্বাধীনতার লক্ষণ। আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিচারকদেরকে মানে কোর্টে গিয়ে গালিগালাজ করছে, কোর্টে গিয়ে মানে শারীরিকভাবে প্রহার করার চেষ্টা করা হচ্ছে। ঠিক এই রকম অবস্থায় সুপ্রিম কোর্টের কি আদৌ কোনো বিচার করার ক্ষমতা আছে? যদি থাকে আমরা সেটা দেখতে চাই। এরপর আসেন, এই যে বাংলাদেশে কটা দিন পার্লামেন্ট গেল, পার্লামেন্টে প্রধানমন্ত্রী তিনি বক্তৃতা দিয়েছেন, তার বক্তৃতা শুনে জাতি কি দিক নির্দেশনা পেয়েছে? উনি 17 বছর বিদেশে থেকেছেন, 17 বছর পরে এসে প্রধানমন্ত্রীর গরম চেয়ারে বসেছেন। এই চেয়ারের এখন যে মাহাত্ম কি, আমরা সেটা বুঝতে চাই, আমরা সেটা জানতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চেয়ারে বসেছেন একদিন, খালেদা জিয়া বসেছেন, এরশাদ বসেছেন, জিয়াউর রহমান বসেছেন, সেখানে খুনি মোস্তাকও বসেছেন এবং বসেছেন আরো অনেকে। এখন এই আজকের দিনে এসে আপনারা অ্যাসেসমেন্ট করার কম সময় পেয়েছেন, কিন্তু একটা বিষয়ে বাংলাদেশের মানুষের এবং পত্রপত্রিকায় নিউজ মিডিয়াতে সবচাইতে যেটা বেশি কনসার্ন, সেটা হলো আমেরিকার সাথে একটি চুক্তি, যে চুক্তিটির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে বলে সবাই বলছেন। সংসদে কি সরকারি দলের কোনো সদস্য অথবা বিরোধী দল, জামাত, যারা সারা জিন্দিগিভর গোলামি চুক্তি বলতে বলতে মুখের দুই পাশ দিয়ে ফেনা তুলে ফেলছে, তাদেরকে কি দেখেছেন যে সংসদে এই বিষয়টি নিয়ে একটু কথা বলার জন্য বলেছেন? বলেননি। কারণ তাদের যে আব্বা, যারা তাদেরকে এবং বিএনপি জামাতকে ক্ষমতায় নিয়ে এসছে, সেই আব্বারা রাগ হয়ে যাবে। সেই আব্বাদের ভয়ে বিএনপি সংসদ সদস্যরা অথবা জামাতের সংসদ সদস্যরা অথবা এনসিপির সংসদ সদস্যরা যারা নয়া বন্দোবস্ত চায়, নয়া বন্দোবস্তের লক্ষণ দেখছেন? নয়া বন্দোবস্তের লক্ষণ হলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব 7 সাগর 13 নদী 27,000 কিলোমিটার দূরে আমেরিকার হাতে তুলে দেওয়া। এই হলো বাংলাদেশ, এই হলো নতুন প্রজন্মের যাদের প্রতি আপনারা আস্থা স্থাপন করতে চেয়েছিলেন, সেই কুলাঙ্গাররা খেতে খেতে পেট ফুলিয়ে ফেলছে। আসুন এই কুলাঙ্গারদের আমরা বর্জন করি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।